বলি কানের মাথা কি খেয়েছিস নাকি? কানে বোন্দা বোন্দা তুলো গুজে রেখেছিস? বাচ্চাটা কখন থেকে কাঁদছে, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে ফেলেছে, তবুও তুই রান্নাঘরেই পড়ে আছিস। আমার ছেলেকে খেয়ে বসে আছিস, এখন আমার নাতিটাকে খাবি? অলক্ষী অপয়া মেয়ে ছেলে কোথাকার। মা, আমি তো ওর কাছে যাওয়ার জন্য তাড়াতাড়ি রান্না শেষ করার চেষ্টা করছিলাম, যাতে ওকে তাড়াতাড়ি কোলে নিতে পারি। এক হাতে এত মানুষের রান্না করলে তো সময় একটু লাগবেই মা। আপনি কি ওকে একটু কোলে তুলে নেন? তোদের মতো অপয়া মেয়ে ছেলেকে যত সময় দেওয়া যাবে ততই তোরা মাথায় উঠে নাচতে শুরু করবি। আজ তোর জন্যই আমার ছেলেটা অকালে প্রাণ হারালো গো। কবেই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম, পারি না শুধু নাতিটার জন্য। থামো এবার বউ, অনেক হয়েছে। কথা বলারও একটা সীমা আছে। ছেলের মৃত্যুতে কষ্ট সবাই পেয়েছে। বেচারি বউটা বিয়ে হয়ে আসতে না আসতেই স্বামী হারালো। তার কতটা কষ্ট হচ্ছে একবারও ভেবে দেখলে না? এখানে বউটার দোষ কোথায় শুনি? সারাক্ষণ খালি বউটার সাথে খ্যাচর খ্যাচর করলে তার মন মানসিকতা ভালো থাকে? না দাদি, মা ঠিকই তো বলেন। সেদিন যদি আমি ঈশানকে ছাদে না পাঠাতাম তবে ও হয়তো আজ বেঁচে থাকতো। এই দোষ আমাকে সারা জীবন মাথায় করে বয়ে বেড়াতে হবে। চুপ কর মালা, ভাগ্যকে কেউ আটকাতে পারে না। মানুষ মরবে, মানুষ জন্মাবে, এটাই নিয়ম। তুই যদি সারা জীবন নিজেকে দোষী ভেবে বাঁচিস তবে এই ছোট মেয়েটার কি হবে শুনি? ওর জীবনটা যে ধ্বংস হয়ে যাবে, এটা তুই বুঝছিস না? কিন্তু দাদি, প্রতিদিন এই অভিশাপ, এই অপয়া অপয়া তকমা শুনে আর কতদিন বাঁচবো বলো? বুকের ভেতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আমি ভুল কি বলেছি শুনি? মরেছে আমার ছেলে। ওই হাড় হাবাতে মেয়ে ছেলে যদি ভর দুপুর বেলা আমার ছেলেটাকে ছাদে না পাঠাতো তাহলে ছেলেটা আমার কোলেই থাকতো। এই মেয়ে ঘরে ঢোকার পর থেকেই সর্বনাশ ডেকে এনেছে। রত্না, মুখটা সামলাও। ওই যে আমাদের ঘরের বউ, এই মেয়েটাই এখন ঈশানের স্মৃতি। সারাদিন কূট কথা বলে নিজের মনের জ্বালা মেটাচ্ছ। একবারও কি এই মেয়েটার কথা ভেবেছ? তুমি চুপ করো। তোমার দুর্বলতার কারণে এমন সর্বনাশটা হলো। ঘরের বউকে শাসন করার বদলে তুমি তাকে মাথায় উঠিয়েছ। আমি যতই বলেছি তবুও তুমি শোনোনি। এখন ছেলেকে হারিয়েছ, ফল ভোগ করো। দেদে, এত অন্যায় করো না তো। মালা তো আর ইচ্ছে করে ঈশানকে হারায়নি। দেখছো না ওর চোখে মুখে শুধু অপরাধ বোধ। তার উপর তুমি সবসময় ওকে তিরস্কার করেই চলছো। এসব কত সহ্য করা যায় বলো? ও বেচারিও একজন মানুষ তো নাকি? তুই আবার আমার সঙ্গে তর্ক করতে এলি? ছেলে হারানোর যন্ত্রণা বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি ওই কুটনি অপয়া হাড় হাবাতে মেয়ে ছেলের জন্য। এই মেয়েকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। শোনো মা, এতদিন চুপ ছিলাম বলে হয়তো তোমার কাছে মনে হয়েছে আমি দোষী, কিন্তু আজ বলছি আমি ঈশানকে ভালোবেসে বিয়ে করেছি। ওকে ভালোবেসেই সংসার করছি। ওর মৃত্যু আমার হাতে হয়নি, এটা ভাগ্যের খেলা ছিল। তুমি যদি বারবার আমাকে অপয়া বলো তাহলে তো মা তুমি নিজেও একজন অপয়া, কারণ তুমি তোমার ছেলেকে হারিয়েছ। স্বামী হারালে যদি অপয়া হয় তাহলে ছেলে হারালে অপয়া হবে না কেন মা? এই হলো আমার নাত বউ। এতদিন কথা শোনানোর পর আজ যে তুই কথাটা বলতে পেরেছিস, এটাই হলো তোর জীবনের প্রথম জয়। এভাবে প্রতিবাদ করতে হয়। অন্যায় মুখ বুজে সহ্য করলে আরো বেশি মাথায় চেপে বসবে। দেখেছো দেখেছো কিভাবে কথা ছাড়ে? বলি তুমি কি এখন কানে তুলো গুজে আছো নাকি গো? আমাকে অপয়া বললো আর তুমি চোখের লাটা লাটা বের করে কথাগুলো শুনছো। এখন কিছু বলছো না কেন? কয়দিন পর মিজান বাড়ি আসবে, তারপর দেখবো তুমি কি করো।
এই মালা, শুনলাম আজকে বিদেশ থেকে মিজান আসতেছে। তা তোর শাশুড়ি মায়ের মতিগতি ভালো আছে তো, নাকি এখনো সাপের মতো ফনা তুলেই আছে? তোমার ছেলের বউ কেমন তা তুমি জানো না? নতুন করে আবার বলার কি আছে দাদি? বাবার কাছে বলছে মিজান এলে নাকি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। অপয়া মেয়ে ছেলের মুখ দেখলে নাকি যাত্রা শুভ হয় না, এমনটাই তো বলছিল। ওর কথা বাদ দে তো, মিজান ওর কথা শুনলে তো। তোর বাবা আসার কথা ছিল যে, আসবে না? এলে আমার সাথে দেখা করতে বলিস তো, আমার তার সাথে জরুরি কিছু কথা আছে। বাপু আসতে চেয়েছিল, কিন্তু এ বাড়িতে এলে যে শাশুড়ি মায়ের মুখের দিকে তাকানো যায় না, কথা শোনায় অনেক, সেজন্য আমি আসতে বারণ করেছি। যেচে পড়ে অপমান হতে কে চায় বলো? ভালোই করেছিস। কে বলেছে তোকে আগ বাড়িয়ে কথা বলতে? যাই হোক, আমার কথা মনোযোগ দিয়ে শোন তো। মিজান এলে ওর সামনে মন মরা হয়ে থাকিস না যেন, হেসে হেসে কথা বলবি। আর যদি পারিস একটু সেজে গুজে থাকিস। যার জন্য সেজে গুজে থাকতাম সেই তো পৃথিবীতে নেই। এখন আর সাজগোজ করে কি লাভ হবে বলো? দিনরাত শাশুড়ি মায়ের ঝাড়ির উপর থাকলে মুখ দিয়ে আর হাসি বেরোয় না দাদি। কই গো নবাব জাদি, বলি সারাদিন দাদি শাশুড়ির আঁচলের নিচে থাকলে হবে? ওদিকে মিজান আসার সময় হয়ে গেল, রান্না বান্না করতে হবে না? আমি একা মানুষ, আর কত দিকে সামলাবো শুনি? মা, আমি সংসারের সব কাজই সেরে ফেলেছি, শুধু রান্নাটাই বাকি আছে। আপনি ঘুমিয়েছিলেন তো, তাই আর ডাকিনি। আজকে কি রান্না হবে বলে দেন, আমি রান্না সেরে ফেলছি এক্ষুনি। আর মিজান আসতে অনেক সময় বাকি, এর মধ্যে আমি রান্না কমপ্লিট করে ফেলতে পারবো, চিন্তা করবেন না। কান খুলে একটা কথা শুনে রাখো, আমার ছেলেটা বাড়িতে এলে ওর চোখের সামনে যেন ঘুর ঘুর করবে না। আমি চাই না তোমার মতো অপয়া অলক্ষী মেয়েকে দেখে আমার ছেলের যাত্রা অশুভ হোক। যাও তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো তো, সঙ্গের মতো আর দাঁড়িয়ে থেকো না। মালা, এখানে দাঁড়িয়ে আছিস কেন? মিজানকে খেতে দিয়েছিস? শুনলাম মিজান রে পাত্রীপক্ষ দেখতে আসবে। এত কিছু হয়ে গেল, আমাকে কিছু জানাসনি কেন? তোর শাশুড়িটা হয়েছে একদম ঠোঁট কাটা, বিয়ের পর থেকে এমন স্বভাবের ছিল। মনে হয় খেয়েছে। আজকে তো মিজানের সামনে যেতে বারণ করেছে। সে ছেলেকে পেয়ে তার যত্নের সব দায় দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন। তার বড় ছেলে আমার কারণে মারা গেছে, ছোট ছেলেও যদি আমার জন্য সমস্যা হয়, তাই পাত্রীপক্ষ দেখতে এলে সেখানে যাওয়াও বারণ করেছে। এখন বল তো, তালের বড়া বানাবি কি না? তালের বড়া খেতে খুব ইচ্ছে করছে রে। তুই রান্নাঘরে যা, আমি তাল নিয়ে আসছি। ভালো করে বানাবি, খেতে যেন দারুণ হয়। বছরের প্রথম তাল পিঠা, খেতে যেন মন্দ না হয়। একটু পর যাই, মিজান ঘুমিয়ে পড়লে তারপর বানিয়ে দেব। এতক্ষণে মনে হয় পাত্রীপক্ষ এসে চলেও গেছে। তুমি তোমার মায়ের বাড়ি যাওয়ার আর সময় পেলে না, আজকেই যেতে হয়েছিল তোমাকে। দাদি, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কথাটা যে কিভাবে বলি আর মা যে কি মনে করে বুঝতে পারছি না। মনের কথা মুখ অবধি যখন চলেই এসেছে, তখন আর তাকে বন্দি করে রেখে লাভ নেই। বল কি বলবি? দাদি, বড় ভাই তার ছোট মেয়েকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা সবসময় ভাবির সাথে খারাপ ব্যবহার করে। আমি এসেছি এ পর্যন্ত আমার সামনেও আসতে দেয়নি। বেচারি কি এই অসম্মানের জীবন থেকে উঠিয়ে সম্মানের জীবন দিয়ে এ বাড়িতে রেখে দিতে চাই। আমি কি বলতে চাই তা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তুই আমার বুকের ওপর থেকে একটা বোঝা নামিয়ে ফেললি রে। আমিও এই কথাটাই ভাবছিলাম, কিন্তু সাহস হচ্ছিল না। কিন্তু তোর যে বিয়ে ঠিক হয়েছে রে, তার কি হবে শুনি? তোর মা কি মেনে নেবে? এজন্যই তো তোমার কাছে আসা। এখন তুমি যেভাবে পারো সব ম্যানেজ করো। ভাবির কতই বা বয়স হয়েছে, এ বাড়িতে অন্য বাড়ির মেয়ে এলে তারা ভাবির জীবনটাকে তেজপাতা করে ছাড়বে। আমি থাকতে তা কখনোই হতে দেব না।
তুই আর ভাবিস না, আমি একভাবে না একভাবে একটা ব্যবস্থা ঠিকই করব। শুধু আমাকে একটু ভাবতে দে। এখন তুই যা, মালার এ বিয়েতে মতামত আছে কি না জেনে নেই। ও বেচারি তোর মায়ের অপমানের ভয়ে রাজি হবে কিনা কে জানে। শাশুড়িকে জমের মতো ভয় পায় যে। আমার বাড়ি একদিন এসে তারা কি এমন বুঝেছে শুনি? আমি নাকি দজ্জাল মহিলা, আমি ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করি, এমন কথা বলে ফোনে আমাকে অপমান করছিল গো। নিহাতি আমি একজন ভদ্র মহিলা, তাই কিছু বলিনি। তোমার আবার সকাল সকাল কি হলো শুনি? সারা বাড়ি চেঁচিয়ে মাথায় তুলছো কেন? আজ বাদে কাল মিজানের বিয়ে, বাড়িতে লোকজনও চলে আসতে শুরু করছে। এত চেঁচালে মানুষ কি বলবে শুনি? এই বিয়ে আর হবে না। অমন মুখরও বাড়িতে আমি আমার সম্বন্ধ করতে যাচ্ছি না। আমি আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেখিয়ে দেব আমি ছেলের বউ পালতে পারি কিনা। ওরা কথা কিন্তু একেবারে মন্দ বলেনি। তুমি ঈশানের বউয়ের সাথে যা ব্যবহার করো, তাতে এ বাড়িতে মেয়ের বাপেরা মেয়ে দিতে ভয় তো পাবেই। তারা কি বলেছে শুনি? তারা বলেছে আমার কারণে নাকি মিজান বউ পাবে না, আর আমি নাকি ছেলের বউকে ভালোবাসতেই পারি না। আপনি বলুন, এসব কথা কি মেনে নেওয়া যায়? আমার অত সুন্দর ছেলেটাকে নিয়ে এমন অপবাদজনক কথা কোনো মায়ে কি সইতে পারে? বৌমা, আমার কাছে কিন্তু একটা সমাধান আছে। সমাধানটা হলো, তুমি মিজানকে দিয়ে মালার বিয়ে দিয়ে দাও। ওদেরকে দেখাতে পারবে তুমি তোমার ছেলের বউ পেয়েছো, আর ছেলের বউকে যথেষ্ট সম্মানও দিতে পারো। দেখবে ওদের মুখে চুনকালি পড়ে যাবে। কি বলিস মিজান, ঠিক বলিনি? এই মিজান, বিয়ের জন্য তৈরি হ বাপ। কালকে তোর বিয়ে হবে, কনে হবে মালা। মালার সাথেই তোর বিয়ে দেব ধুমধাম করে। ঘরের বউ আমার ঘরেই থাকবে, আমি তাতেই খুশি। দর্শক বন্ধুরা, তোমরা দেখলে তো, আমার কিন্তু কোনো দোষ নেই। আমি ভদ্র সভ্য মানুষ, কারো বিয়ে ভাঙ্গার মধ্যে আমি নেই বাপু। কে রে সালমা, ওই ম্যাডাম এখানে কি করছে রে? তোকে না বলেছি কাউকে জানাবি না? এখন যদি ছেলেরা রেগে যায়, মেয়ের বিয়ে যদি ভেঙে যায়। এই শেফালি, তোর ভাই ঘুমিয়ে আছে রে, এখন আয়, আমরা বসে একটু গল্প করি। অনেক দিন হলো তোর মেয়ে মিনার কোনো কথা বলিস না। তা মিনা আছেটা কেমন শুনি? মিনা ভালোই আছে আপা, তবে মেয়েটাকে নিয়ে আমার ভীষণ চিন্তা হয় আজকাল। ওইটুকু ছোট মেয়েটাকে নিয়ে তোরা তো চিন্তা কিসের? ওর জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে কোনো সংকোচ করিস না যেন। তা না হয় জানালাম, কিন্তু মেয়েটার ভালো দেখে একটা বিয়ে শাদী দিতে পারলে আমি নিশ্চিন্তে থাকতে পারতাম। বাপ মরা মেয়ে, গ্রামের মানুষ কখন কোন কথা বলে ফেলে, সারাক্ষণ সেই ভয়ে থাকতে হয়। মেয়েটার বয়স কত হয়েছে রে তোর? ওকে এক্ষুনি বিয়ে দেওয়ার জন্য মন ছটফট করছে। ওর যখন বিয়ের বয়স হবে তখন আমরা দেখে শুনে ভালো পাত্রের হাতে তুলে দেব। তুই ভাবিস না, ওকে এখন পড়াশোনা করতে দে। আপা, তাহলে আমি এখন রান্নাঘরে যাই। ভাইজান ঘুম থেকে উঠে আবার চা চাইবে। কিন্তু আপা, চা যে বানাবো, দুধ যে ফুরিয়ে গেছে। ভাইজান দুধ চা ছাড়া তো আবার চা খেতে চায় না। দুধ ফুরিয়ে গেছে তুই আগে আমাকে বলবি না? আচ্ছা, তুই এখন দোকানে গিয়ে একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে আয় তো, আর গোয়ালা এলে দুধ রেখে দেব। তাহলে তাই যাই। ওই যে মোড়ের ওপর দোকানটায় গেলে সময় একটু কম লাগবে, এসে তাড়াতাড়ি চা বানিয়ে দিতে পারবো। এরে মিনা, তোর মাকে দেখছি না, তোর মা গেছে কই শুনি? মা বড় বাড়ি কাজ করতে গিয়েছে, এখনো ফেরেনি। তা দাদিমা, তুমি তো শুনেছিলাম শহরে থাকতে, গ্রামে কবে ফিরলে? গতকাল এসেছি রে। শহরের মতো শান্তি গ্রামে কি পাওয়া যায়? শহরে যখন যাবি তখন বুঝবি কত সুন্দর পরিবেশ।
আমরা শহরে গিয়ে কি করব? না গো দাদি, আমার কাছে গ্রামটাই ভালো লাগে। তুমি বরং বসো, আমি দেখছি মা এলো নাকি। তোকে যেতে হবে না, তোর মা ফিরলে আমার কাছে পাঠিয়ে দিস তো। না থাক, আমি পরে এসে দেখা করবো ক্ষণ। তুই যা করছিলি কর দিদি ভাই। আপা আমি তাহলে এখন আসি গো, মেয়েটা আবার স্কুলে যাবে, দেরি হলে আবার না খেয়ে চলে যাবে, তখন সারাটা দিন পেট শুকিয়ে থাকবে। হ্যাঁ যাবি তো, এই নে বাটিতে তোর মেয়ের মিনার জন্য কিছু খাবার দিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে মা মেয়েতে মিলে খেয়ে নিস তো। কাল একটু তাড়াতাড়ি আসিস কেমন, অনেক কাজ আছে কালকে। আচ্ছা গো আপা, চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। তোমার হাতের রান্না করা তরকারি মিনা খুবই পছন্দ করে, ও দেখলে খুব খুশি হবে। আচ্ছা আচ্ছা, এবার যা, আর দেরি করিস না। মা মিনা, একবার বাইরে আয় তো মা, দেখ তোর কাকিমা তোর জন্য কি দিয়েছে, তাড়াতাড়ি দেখবি আয়। হ্যাঁ গো মা, আসছি। আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। তুমি এলে আমি স্কুলে যাব, তোমার কোনো দেখাই নেই। আজ কাজের চাপে একদম দেরি হয়ে গেল ফিরতে, তাই তো তোর কাকিমা তোর কথা ভেবে খাবার দিয়ে দিয়েছে। এত ভালো মানুষের বাড়িতে কাজ করি দেখেই তো দু চারটে ভালো মন্দ খাবার খেতে পারিস, না হলে তো অন্য বাড়িতে কাজ করলে এগুলোও জুটতো না রে বাবা। কাকিমা অনেক ভালো মনের মানুষ, তোমাকে তো বলাই হয়নি। ওই পাড়ার বুড়ি দাদিমা এসেছিল তোমার খোঁজ করতে। তাই এসেছিল যখন আমার জন্য একটু অপেক্ষা করতে পারলো না? সেই কবে দেখেছিলাম বুড়িমাকে, শহরে থাকে শুনেছি, নিশ্চয় ভালো কোনো কাজ বাজ করে। তোকে কিছু বলে যায়নি? বলেছে তো, সে আবার পরে আসবে বলেছে। বেশ, আসলে দেখা হবে। নে মা, এখন খেয়ে নে তো, কত বেলা হয়েছে, এখনো কিছুই খাওয়া হয়নি তোর। হ্যাঁ দাও তো। কাকিমার তরকারির বাসনায় পুরো ঘর যেন মোমো করছে। শিগগিরই দাও তো, খেয়ে পেটটাকে ঠান্ডা করি। কই রে মিনা, তোর মা কি ফিরেছে? আরে বুড়িমা, তুমি তো দেখছি ঢাকা শহর থেকে একদম মডার্ন হয়ে ফিরে এসেছো। দেখতে শুনতে মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে। আমি বলি কি, এমন মডার্ন হওয়ার সুযোগ কিন্তু তোরও আছে বাপু। সেটা কিভাবে সম্ভব বুড়িমা? করি তো মানুষের বাসায় ঝিয়ের কাজ, আমার আবার মডার্ন হওয়া? তুমি যে কি বলো না বুড়িমা, হাসালে আমায়। আরে তুই এত হালকা ভাবে নিচ্ছিস কেন? তোর দেখতে শুনতে এত ভালো মেয়ে থাকতে সুযোগটা হাতছাড়া করবি কেন? কিসের সুযোগ বুড়িমা? তুমি আমাকে ভালোভাবে বুঝিয়ে বলো তো। তুমি যদি আমাকে ভালোভাবে বুঝিয়ে না বলো, আমি বুঝবো কি করে যে তুমি আমাকে কি সুযোগ এনে দিয়েছো? তোর মেয়ে মিনাকে বিয়ে দিবি না? দেব তো, ভালো দেখে কোনো ছেলের সন্ধান পেলে অবশ্যই দেব। আমাদের মতো গরিবের কপালে কি আর ভালো ছেলের সন্ধান আছে গো বুড়িমা? মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে, ওর টেনশনে আমার আর ঘুম আসে না। তুমি একটু ভালো ছেলের সন্ধান করে দেখো তো, পাও নাকি? আমি তোর মেয়ের জন্য শহরের ভালো একজন ছেলের খোঁজ পেয়েছি। তুই যদি রাজি থাকিস তাহলে আমি কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে চাই। ওরে বাবা, শহরে? আমার মেয়েকে শহরে কি করে বিয়ে দেব? আমি তো শহরের কোনো কিছুই চিনি জানি না। তুমিও না বুড়িমা। তোকে এসব নিয়ে ভাবতে হবে না, ছেলে আমার অনেক পরিচিত। ঢাকা শহরে 5 তলা বাড়ি, নিজের ব্যবসা, সব কিছুই আছে। তোর মেয়ে রানীর মতো থাকবে। এত বড়লোক বাড়িতে বিয়ে দেওয়ার জন্য সামর্থ্য কি আমার আছে গো বুড়িমা? তাদের কত চাওয়া পাওয়া থাকবে, এগুলো দেওয়ার ক্ষমতা যে আমার নেই। থাক, এই সম্বন্ধ আর এগিয়ে নেওয়ার কোনো দরকার নেই। আমি তো ওখানে কোনো কিছু দিতে পারবো না। এত করে বলার পরও তুই চিন্তা করছিস? ওদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু ভালো আর সুন্দর মেয়ে হলেই তারা খুশি। কি বলছো গো? তাহলে সুযোগটা মনে হচ্ছে ভালোই, কিন্তু আমি ভাবছি
বিয়েতে একটা খরচাপাতি আছে না, সেগুলো তো আমার হাতে নেই। এত টাকা পয়সা কি আমি গুছিয়ে রেখেছি বলো? তাই আমাকে যদি কয়টা মাস সময় দিত, তাহলে আমি টাকা পয়সার জোগাড় যন্ত্র করে মেয়েটাকে ভালোভাবে একটু বিদায় করতে পারতাম। বোঝোই তো বুড়িমা, একটা মাত্র মেয়ে আমার, যত কষ্টই হোক। এটা নিয়ে তোকে ভাবতে হবে না। ওরা আগে থেকে আমার কাছে 50,000 টাকা দিয়ে রেখেছে। আর বিয়ের দিন ছেলে আর তার বন্ধুরা এসে তোর মেয়েকে নিয়ে যাবে ঢাকা শহরে। তোর এই টাকাটাও তো খরচা করতে হবে না। তোর কি ভাগ্য রে বল, মেয়েটাকে এত ভালো বাড়িতে বিয়ে দিচ্ছিস, অথচ একটা টাকাও খরচা করতে হলো না। বুড়িমা, আর কিছু বলতে হবে না আমাকে, আমি রাজি। তুমি সব খোঁজ খবর নিয়ে আমাকে জানিও। ওরা কবে বিয়ে করতে আসবে 2 দিন আগে জানালে আমি একটু প্রস্তুতি নিয়ে থাকতে পারতাম আর কি। বেশ, তাহলে শোন আমার কথা। এই বিয়ের কথা অন্য কাউকে বলিস না বাপু, না হলে তোর মেয়ের বিয়ে ভেঙে দেবে। গ্রামের মানুষদেরকে তুই চিনিস না, এরা কারো ভালো কেউ সইতে পারে না। তখন তোর আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। তুমি চিন্তা করো না, এত ভালো প্রস্তাব আমি এভাবে ছেড়ে দিতে পারি না। আর কাউকে বলার তো কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তাহলে তুই এদিকে সব ব্যবস্থা কর। আমি ছেলেকে খবর পাঠিয়ে দিচ্ছি। কথাটা মাথায় রাখিস, কাউকে বলে বেড়াস না আবার। আচ্ছা যাও, তুমি ভেবো না, আমি কাউকেই বলবো না। মেয়ের সুখেই আমি সুখী। কোনো মা কি চাইবে আমার মেয়ে অসুখী হোক? ও মামা, দাদিমা তোমাকে কি বললো গো? তোর দাদিমা আমাদের দুঃখের কথা ভেবে তোর জন্য ভালো পাত্রের খোঁজ নিয়ে এসেছে। তুই অনেক ভালো থাকবি দেখিস, সুখী হবি অনেক। ছেলেরা অনেক ধনী। তোর বিয়েটা হয়ে গেলে আমি চিন্তামুক্ত হই মা। মা, তুমি এসব কি বলছো? আমি এক্ষুনি বিয়ে করতে চাই না, আমি আরো পড়তে চাই। মা চুপ থাক, পড়তে চাই বলি তোকে পড়ানোর মতো অত সামর্থ্য কি আমার আছে নাকি? পড়াশোনায় কত খরচা, মানুষের বাড়ি ঝিয়ের কাজ করে দুবেলা খাবার জোগাড় করতেই পারছি না, সেখানে আমি তোর পড়ার খরচা কিভাবে দেব? তুই একটু চিন্তা করিস না আমার জন্য? তাই বলে চেনা নেই জানা নেই হুট করে একটা ছেলেকে বিয়ে করে নিতে হবে? মা, আমি এ বিয়ে করব না। তুমি জোর করো না মা, আমি তোমাকে ছেড়ে ঢাকা শহরে যাব না। বিয়ে করবি না বললেই হলো? এত বড় বাড়ি, ছেলের ব্যবসা, আর দেখ তোর বিয়ের আগে 50,000 টাকাও দিয়ে দিয়েছে। তুই আর মানা করিস না মা, দেখবি তুই অনেক সুখী হবি। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি এসবের মধ্যে নেই। তোমার মুখের উপর আমি আর মানা করতে পারছি না। তবে একটা কথা শুনে রাখো, আমি এই বিয়েতে রাজি না। এই মিনা দাঁড়া, অনেকদিন থেকে দেখছি তোর মনটা খুব খারাপ। পড়াশোনায়ও তেমন মনোযোগ দিতে পারছিস না, কি হয়েছে বলতো আমাকে? কিছু হয়নি ম্যাডাম, এমনি শরীরটা ভালো লাগছে না। মন খারাপ থাকলে শরীরও খারাপ হয়। তোকে কি কেউ কিছু বলেছে? বলে থাকলে আমাকে বল, কালকে আমি সাহায্য করছি। মা আমার বিয়ে ঠিক করেছে, কয়দিন পর আমাকে বিয়ে দিয়ে ঢাকা পাঠিয়ে দেবে। সেজন্য আর পড়াশোনা করে কি হবে ম্যাডাম? স্বপ্ন তো আর পূরণ করতে পারবো না, অপূর্ণই থেকে যাবে। কি বলছিস এসব? তুই এ বিয়েতে রাজি হয়েছিস? আমি রাজি না থাকলেও বাধ্য হয়েই বিয়েটা করতে হবে আমাকে। মায়ের মতামতের উপরে আমি আর জোর করতে পারছি না। মা নাকি আমার পড়ার খরচাটা দিতে পারবে না। তোকে এত অল্প বয়সে বিয়েটা দেওয়া ঠিক হচ্ছে না। দেখি আমি কথা বলবো তোর মায়ের সাথে। তোর মায়েরা তো তাড়াহুড়ো কেন তোকে বিয়ে দেওয়ার জন্য? সত্যি বলছেন ম্যাডাম? আমি এ বিয়ে করতে চাই না। ওই পাড়ার দাদিমা নাকি ভালো পাত্রের খোঁজ দিয়েছে মায়ের কাছে, তারা আবার অনেকগুলো টাকাও দিয়েছে। সেজন্য মা আমার বিয়ে দিতে রাজি হয়েছে। আচ্ছা, তুই এখন বাড়ি যা, আমি বিকালে যাব তোদের বাড়িতে। সালমা আপা, একটু বাইরে এসো তো। কই রে মিনা, দেখ তো বাইরে কে এসেছে। মা, স্কুলের ম্যাডাম এসেছে, তোমাকে কি জন্য ডাকছে শুনে এসো। কি হয়েছে আপা? এই অসময়ে আমাদের বাড়িতে? মিনা কোনো ভুল করেনি তো? কেন গো আপা, তোমাদের বাড়িতে আসা কি মানা নাকি?
আর কয়েকদিন হলো দেখছি মিনা পড়াশোনায় বেশ অমনোযোগী, তাই জানতে আসলাম বাড়িতে কোনো সমস্যা হচ্ছে কিনা। জানোই তো ভালো করে আমাদের ম্যাডামদের কাজই হলো এটা, বাচ্চাদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করা। না আপা, বাড়িতে কোনো সমস্যা হয়নি তো। আর পরে কি হবে, 2 দিন পর ওর বিয়ে, সেজন্য হয়তো খুশিতে আছে। বেশ, বলছি কি আপা, আপনি কি ছেলের বাড়ির কোনো খোঁজ খবর নিয়েছেন? হঠাৎ এভাবে মেয়েকে বিয়ে দিয়ে বিপদে পড়তে যেন না আবার। ওই পাড়ার বুড়িমা সব খোঁজ খবর নিয়েছে, আমার আর নতুন করে খোঁজ নেওয়ার দরকার নেই। আপা, মেয়েটাকে এই অল্প বয়সে বিয়ে দেওয়ার কোনো মানেই তো দেখছি না। ওর জীবনটা এভাবে নষ্ট করবেন না। আপা, দয়া করে আপনি বিয়েটা ভেঙে দেবেন না। আমার বাপ মরা এতিম মেয়ে, তাকে বিয়ে করে সুখে থাকতে দেন। আমাদেরকে আর জ্বালায়েন না আপা, দয়া করে আপনি যান তো এখান থেকে। ঠিক আছে আপা, আমি যাচ্ছি। তা বিয়েটা কবে, এটা তো বলবেন? বুড়িমা এখনো জানায়নি। বিয়েতে কোনো বাধা যদি আপনারা না দেন, তাহলে আপনাকে দাওয়াত দিতে পারি। আমাকে আগে কথা দিতে হবে। আপনি আমার মেয়ের ম্যাডাম, সেই হিসেবে আমি আপনাকে বলতেই পারি। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। বিয়ের দিন ঠিক হলে আমাকে জানাবেন, অবশ্যই আসব। ঠিক আছে, মিনা আপনাকে জানিয়ে দেবে। মিনার মা, তুই জলদি মিনাকে সাজগোজ করে দে বাপু, ছেলে পক্ষ এলো বলে। সে কি, আগে থেকে বলনি কেন? এত তাড়াতাড়ি আমি কিভাবে সব গোছাবো শুনি? বুড়িমা, তুমিও যে কি করো না, একটু আগে বলবা না আমাকে? আমি এখন কিভাবে কি করি? ধুর, ভাল লাগে না। আরে বাপু, তোর মতো ছেলে গরিব নাকি? ছেলের শহরে অনেক বড় কারবার, তাদের যখন সময় হবে তখনই তো আসবে নাকি? যাই, ম্যাডামকে খবরটা দিয়ে আসি, শেষবারের মতো যদি কিছু করতে পারে আমার জন্য। ম্যাডাম আমাকে বিয়ে করে ঢাকা নিয়ে যেতে এসেছে, এ বিয়েটা দয়া করে আটকান না। আমি যে আর সহ্য করতে পারছি না, মাকে ছেড়ে আমি যেতে চাই না। কি রে মিনা, তোর বিয়ে ঠিক হলো আর আমি জানলাম না? কি বলছো তুমি? 2 দিন আগেই তো তোমাকে আমি বিস্তারিত সব খুলে বললাম, এখনই ভুলে গেলে? ও হ্যাঁ, মনে পড়েছে। চলো, তোমাদের সাথে আমিও যাব। কে রে সালমা, ওই ম্যাডাম এখানে কি করছে রে? তোকে না বলেছি কাউকে জানাবি না? এখন যদি ছেলেরা রেগে যায়, মেয়ের বিয়ে যদি ভেঙে যায়? আর বলো না বুড়িমা, ওরা জোর করে এসেছে, আশা করছি কিছু করবে না, তুমি ভেবো না। আমি আমার মেয়েকে ওখানে বিয়ে দিবই, ওরা যত বারণই করুক না কেন। অত কিছু জানি না বাপু, কিছু না করলেই ভালো। ছেলেদের কাছে আমার মান ইজ্জত রাখিস। তা তুমি শহরে কি করো শুনি? আমার বড় ব্যবসা আছে, অনেক বড় বাড়ি আছে, এসব নিয়েই চলছে। তোমাকে দেখে মনে হচ্ছে কোথাও দেখেছি। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। তুমি না সেদিন আমার মানিব্যাগ নিয়ে দৌড় দিয়েছিলে? তুমি তো একজন ছিনতাইকারী। আরে আরে, উঠছো কেন? দাঁড়াও, যাবে কোথায়? আমি মিনার থেকে সব শুনে আগেই সন্দেহ করেছিলাম তোমরা কোনো প্রতারক চক্র। বসো, তোমাদের অবস্থা এখানে টাইট করতে হবে। কি গো বুড়িমা, তুমি আমার সাথে এমন কেন করলে? যদি ওরা মিনাকে নিয়ে চলে যেত, তাহলে আমার মেয়েটাকে আমি চিরতরে হারিয়ে ফেলতাম গো। তুমি এত নিষ্ঠুর আচরণ আমার সাথে করতে পারলে? তোমাকে আমি কত বিশ্বাস করেছি, এই তার প্রতিদান দিলে? তা বুড়িমা, বলো তো, তোমরা মিনাকে নিয়ে গিয়ে কি করতে? আর তোমাকে কত টাকা দিয়েছে এসব করার জন্য? বুড়িমা, তোমার কি লজ্জা হয় না? গ্রামের একটা মেয়ের সাথে তুমি এমন আচরণ করছো, তারপরেও মেয়েটা এতিম। মারে, আমাকে মাফ করে দে মা। মাত্র 10,000 টাকার লোভে পড়ে আমি আমার গ্রামের মেয়ের সর্বনাশ করতে যাচ্ছিলাম বাপু। মিনাকে নিয়ে কি করতো তা জানি না, তো এইবারের মতো আমাকে মাফ করে দে। একটুর জন্য আমি আমার বাপ মরা মেয়েটাকে হারাচ্ছিলাম। ম্যাডাম আপা, এদের পুলিশে দিয়ে দেন, তাহলে যদি এদের আক্কেল জ্ঞান ঠিকানায় চলে আসে। কি সর্বনাশটাই না করতে যাচ্ছিল আমার।